জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকের দিনটি ছিল বুধবার, আর তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। ওর খাবারটা তো আগে বানিয়েই দিলাম দেখলে, আর ডেলি তো ওকে ডালিয়াই খাইয়ে পাঠায়, তো ওই জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি। আর আজকে মেয়ের বায়না স্যান্ডউইচ নিয়ে যাবে, তো সেই জন্য স্যান্ডউইচ আমি আমার মতো করে ওকে একটু বানিয়ে দিলাম। মানে আমি এইভাবেই বানাই, তো ও এইভাবে খেতেই বেশি পছন্দ করে। তো এখানে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, আর তার সাথে একটুখানি ওই ক্যাপসিকাম, শসা আর পেঁয়াজটাকে ভালো করে চপারে চপ করে নিয়েছি। করে নিয়ে ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে এবার ব্রেডটার মধ্যে দিয়ে দেবো। ব্রেডটা কিন্তু আমি আগে থেকে সেঁকে নিইনি, এটা এমনি ব্রেডটার মধ্যেই আমি আগে এই বেশ ভালো করে দিয়ে দেবো পুরটা, দিয়ে তার ওপরে ব্রেড দিয়ে আমি কিন্তু সেঁকে নেবো। তো চলো, এই যে একটা ব্রেডে তো দেওয়া হয়ে গেল, এবার আরেকটা ব্রেডে দিয়ে দিই ভালো করে। চলো এবার তাড়াতাড়ি করে ব্রেডটাকে সেঁকে নিই, কারণ স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য দুটো ব্রেড ভালো করে মাখিয়ে নিয়ে দুটোর উপর দিয়ে দুটো ব্রেড দিয়েছি, যেগুলো কিন্তু শুধুই রেখেছি, কোনো কিছু অ্যাড করিনি। এর মধ্যে সসও দেওয়া যায়, যেহেতু মেয়োনিজটা একটু ঝাল ঝাল, তাই আমি এর মধ্যে সস অ্যাড করিনি। তো এই যে একটু ঘি দিয়েই করে দিচ্ছি। আমি না বাটারে করি না, কারণ বাটারের থেকে আমার মনে হয় ঘিয়ের ফ্লেভারটা ব্রেডের সাথে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি ঘিতেই কিন্তু ব্রেড সেঁকে দিই। আর এইভাবে ঘিতে যদি ব্রেড শেখা যায় না, বেশ ভালো লাগে খেতে, ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় আর দারুণ টেস্ট হয়। তো চলো, ব্রেডটায় দেখো ভালো করে কিন্তু দু পিসটে লাল লাল করে ভেজে নিতে হবে। আর হচ্ছে কারণ কাঁচা ব্রেড খাওয়া উচিত নয়, তো আর এটার যেহেতু ভেতরে অনেক জিনিসপত্র দেওয়া হয়েছে, তো সেগুলোর মধ্যে যেন ঘিয়ের ফ্লেভারটা চলে আসে, তাই কিন্তু একটু অনেকক্ষণ থেকেই লাল করে ভেজে নিতে হবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার মাঝখান থেকে কেটে দেবো যাতে ধরে খেতে সুবিধা হয়, তার জন্য এইভাবে কেটে দিলাম। আর হচ্ছে আমি 6 পিসই এখানে দিয়ে, মানে 6 পিস না 4 পিস হয়েছে, মানে দুটো ব্রেড করেছি, তো 4 পিসই দিয়ে দিলাম। আর ওদের খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে থেকে 2 পিস হয়তো ও খাবে আর 2 পিস ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, তো সেই জন্য আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। এদিকে দেখো টিফিন বানানো হয়ে গেছে, চলে এসেছি এবার ভাতটা বসাতে। আর আজকে না প্রথমে পটল ভাজা কাটতে নিয়ে তারপরে দেখি বাড়িতে একজন সকালবেলা লোক এলো, মানে একজন এলো পরিচিত, তো ওনাকে একটু চা করে দিলাম। তো ওই জন্য হচ্ছে ভাতের পাশে এখানে চা বসিয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু প্রতিদিন সকালে তোমরা দেখোই ভাতের সাথে আমি অন্য কোনো সবজি এখানে বসিয়ে দিই, কারণ সকালবেলা টাইমটা লেট করলে না পরে দিয়ে প্রচণ্ড লেট হয়ে যায় সব কাজে। তো এই যে এখানে হচ্ছে চাটা তো ওনাকে দিয়ে দিলাম, আর বিস্কিটও দিয়েছিলাম, তো উনি তো বিস্কিট খাননি, যাই হোক। তো এই যে পটলগুলো কেটে নিই, কারণ ঝটপট রান্না করতে হবে, হাজব্যান্ড আবার অফিস যাবে। আর জানো তো পটলগুলো ফ্রিজে থাকতে থাকতেই পুরো বুড়ো হয়ে গেছে, একদম পটলগুলো মানে পুরো পেকে গেছে। আমি ভাবছি যে পটলগুলো ভাজা করলে ভালো লাগবে কি না, তারপরে যাই হোক অনেকক্ষণ থেকে ভালো করে নুন চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভেজেছি, তো অতও খারাপ লাগছিল না। তবে কচি পটলগুলো ভাজা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই বুড়ো পটলের তরকারির থেকে আমার মনে হয় ভাজা খাওয়াটাই বেশি ভালো। আলু পটলের তরকারি আমার এমনি ভালো লাগে না, তারপরে যদি এরকম পটল বুড়ো বুড়ো হয় তো আমি আরোই রান্না করি না, কারণ একদমই আমার ভালো লাগে না আলু পটলের তরকারি খেতে। আমি অন্য কিছু খেয়ে নেবো, কিন্তু আলু পটল খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে ভাবলাম আজকে একটু বাঁধাকপি করব। তো এই সিজনে বাঁধাকপি তো অত তাড়াতাড়ি গলে না, একটু তো টাইম নেয়, তো ভাবলাম তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিই, নইলে পরে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। তো এই যে বাঁধাকপি এদিকে কাটছি, এদিকে বাঁধাকপি কাটার সাথে সাথে আমি কিন্তু হচ্ছে পটলটাও ভাজছিলাম। আমার মনে হয় সকাল টাইমটা এমন তাড়াহুড়ো সকলেরই থাকে, মানে এক হাতে কাজ শেষই হতে চায় না। মনে হয় আমার মাঝে মাঝে যে এই সময় যদি আমার আরও দুটো হাত থাকতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। আর এদিকে দেখো পটল ভাজার তেলগুলো এত কালো হয়ে গেছে, কেন যে হয় আমি বুঝতে পারি না। মানে আমি যখনই পটল ভাজতে নিই তখনই পটল ভাজার তেলগুলো এত কালো হয়ে যায়, দেখতে এত খারাপ লাগে। কিন্তু দেখো যে পটলগুলো আবার ছেড়ে দিলাম, আর এদিকে অর্ধেক বাঁধাকপিটা ছিল, সেই বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। আমি ওই তেলেই কিন্তু পরে বাঁধাকপিটাও রান্না করেছিলাম, বাঁধাকপিটা কিন্তু সেরকম কালো হয়নি, আসলে ওই হলুদটা বাঁধাকপিটা টেনে নিয়েছিল, ওই জন্য কিন্তু তেলটা বলছি সরি বাঁধাকপিটা অতটাও কালো হয়ে যায়নি। তো
তো যাই হোক, এই যে বাঁধাকপিটা কাটতে কিন্তু অর্ধেক এনেছিল, তবে অনেকটা বড়ই বাঁধাকপিটা ছিল, হয়তো কেটেই এনেছিল অর্ধেক, তবুও দেখো কতটা হয়েছে। আমাদের হচ্ছে মানে দুপুরে খেয়েও রাতের জন্য থেকে গেছিলো বাঁধাকপি। তো সেটাও হচ্ছে খাওয়া হয়েছিল, আর খেতে বেশ ভালোই লাগছিল, কারণ এখন অসময়ের বাঁধাকপি তো একটু মুখের টেস্টটাকে চেঞ্জ করার জন্য আনা হয়েছিল, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। আর হচ্ছে একটু ভালো করেই রান্না করেছিলাম। আর এখনকার বাঁধাকপিতে তো রান্না করতে গেলে অনেক বেশি তেল দিতে হয়। তো এই যে এতটা তেল দেখছো, এরপরে কিন্তু আমি আরও এতটার মতো তেল অ্যাড করেছিলাম, কারণ বাঁধাকপিতে যত তেল দেওয়া যায় আমার মনে হয় তত টেস্ট হয় বাঁধাকপিটা। আর বাঁধাকপির নিজস্ব কিন্তু একটা টেস্ট থাকে, যার জন্য বাঁধাকপি কিন্তু খেতে বেশ ভালোই হয়। তো যাই হোক, এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। আজকে না আর হচ্ছে জানো তো, আমি তাড়াহুড়োর মধ্যে প্রথম দিয়ে আলু দিতেই ভুলে গেছি। তাছাড়া আমি আলুটা দিয়ে একটুখানি ভেজে নিই, তাতে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয়ে যায়। তো আলুটা তো প্রথম থেকে দিইনি, তো ভাবলাম যে পরে বাঁধাকপি মানে যখন মনে পড়েছে তখন ভাবলাম যে দিলে পারে হয়েই যাবে, কারণ বাঁধাকপিটা তো হতে অনেকটাই টাইম নেয়। তো এদিকে দেখো বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর জানো তো, আমার একটা না বড় কড়াইটাই বের করতে হবে, কারণ এই যে এই সব জিনিসগুলো আমার ছোট কড়াইটাই না একদমই হয় না। আর আমার বড় কড়াইটা বের করতে ইচ্ছে করে না, এই কারণে কি আমরা 3 জনের জন্য কত বড় কড়াই বের করব বলো। আর এদিকে দেখো পাশের কড়াইয়ে বসিয়ে দিলাম হচ্ছে মাছের ঝোল বলছি, মাছ ভাজা আগে বসিয়ে দিলাম। আর এত তেল ফুটছিল, আমি তো কোনো রকম ঢাকা দিয়ে ওখানে কাজ করছিলাম, নাহলে আমি দাঁড়াতেই পারছিলাম না। তো এই যে আজকে মাছের ঝোলটা করব হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে আমাদের তো খুব ভালো লাগে, ফেভারিট। কাঁচা কলা, পেঁপে, তারপরে আলু, এই সব দিয়ে মাছের ঝোল কিন্তু খুব মানে টেস্টিও হয়। তো এই যে এদিকে হচ্ছে আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিলাম, পেঁপে, তারপরে হচ্ছে এদিকে কাঁচা কলা, আলু, এগুলো দিয়ে মাছের ঝোলটা করেছিলাম। আর জানো তো, এখন শরীরের জন্য না এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো, যেটা কিন্তু শরীর এবং মন দুটোকেই ভালো রাখে। কারণ এখন যতই হচ্ছে বৃষ্টি পড়ুক, গরম তো আছেই, আর এই গরমে কিন্তু বেশি রিচ। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে কাঁচা কলাটাও কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁপেটা কেটে নিয়েছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে বাঁধাকপির মধ্যে আমি হচ্ছে একটুখানি আদা জিরে আদার গুঁড়ো না, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা হয় একটু মিষ্টি দিয়েছি, আর টমেটো একটা কেটে দিয়েছি। মানে যেমন করে আর কি বাঁধাকপির ঘন্ট রান্না করা হয় সেইভাবে কিন্তু রান্না করে নিয়েছি। এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, কারণ এই সময়টা অনেক তাড়াহুড়ো লেগে গেছিলো, এদিকে হাজব্যান্ডকে খেতে দেওয়া, এদিকে মশলা মানে করা, এদিকে বাঁধাকপিটাও হচ্ছিল, ওটাকেও বারবার নাড়াচাড়া করতে হচ্ছিল। তো এই সময়টা সেইভাবে কিন্তু ভিডিও করাটা হয়ে ওঠেনি। ওর তো খাওয়া হয়ে গেছে, এবার ওকে হচ্ছে টিফিনটা বেড়ে দিচ্ছি। আর এই টিফিন দেওয়া অবধি যেন আমার মাথায় একটা আলাদা চাপ থাকে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু ঘরের কাজকর্মগুলো করে টোরে স্নান পুজো করি। ওই সব করতে আমার প্রায় ধরো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তারপরে কিন্তু স্নান পুজো করে নিয়ে তারপরে কিন্তু ফ্রি। আবার ধরো প্রায় 3টের সময় মেয়ে আসে, তখন আবার হচ্ছে খাওয়ানো দাওয়ানো এইসব কিন্তু কাজ আমাকে করতে হয়। এদিকে দেখো বেরিয়েতে গেছে, এবার আমাদের মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি বাটির মধ্যে, নিয়ে এগুলো পরিষ্কার করে নেবো। আর আজকে না ভাবলাম সেলফটা একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করি, কারণ বড্ড তেলে হয়ে আছে। এই কারণে হয়েছে কি, হচ্ছে ওই যে মাছ ভাজার যে তেলটা সেটা পুরো ফুটে গোটা সেলফ মাখামাখি হয়ে গেছে। তো ভাবলাম যে সবগুলোকে সরিয়ে আজকে একটু ভালো করে। আর পরের দিন বৃহস্পতিবারও আছে, বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই জানোই, তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা বলছে আজকে একটু ভালো করে মুছে নিই, কারণ রাত্রে তো রান্না হলেও রাত্রিবেলা তো আর সেরকম করে রান্না হয় না। সারাদিনের মতো আমার এখন কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল। আর রাত্রিবেলা রান্না হলেও কিন্তু সেইভাবে মাছের ঝোল বা এরকম কিছু রান্না করা হয় না। ওই হয়তো একটু আলু ভাজা বা একটু কোনো ভাজা বা সেদ্ধ এইসবই কিন্তু করে নেওয়া হয়। আর ওর তো অফিসে বেরিয়ে গেছে, এইদিকে কাজগুলো হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরের কাজ বলতে শুধু বাসন মাজটাই বাকি ছিল, মানে মাজা তো হয়ে গেছে, এই যে বাসনটা ধুয়ে নিলাম। এবার ভালো করে এই যে সেলফটা পরিষ্কার করে নিলে কিন্তু রান্নাঘরের কাজ হয়ে যাবে। আর আজকাল না আমি কি করছি বলো তো, একবারে যখন রান্না হয়ে যাচ্ছে, রান্নাঘর থেকে বেরোচ্ছি, তখন পুরো রান্নাঘর থেকে একবারে মুছে নিয়ে বেরোচ্ছি। এতে কিন্তু কাজটা আমার অনেকটা এগিয়ে যাচ্ছে, পরে দিয়ে আর রান্নাঘরে ঢুকতে হচ্ছে না, মানে ঘর মোছার জন্য। তো যাই হোক, ওদিকে করে টোরে নিয়ে চলে আসলাম এই ঘরে বিছানাটা পরিষ্কার করতে। বিছানাতে এমনি পরিষ্কারই ছিল, ওই একটু চাদরটা এলোমেলো হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর ঘরে যেসব জিনিস একটু এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলো একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম।
আর এই ঘরটা গুছিয়ে নিই, কিন্তু ওই ঘরে যাব, ওই ঘরে কিন্তু এখনও আমার কাজ হয়নি। কারণ সকালবেলায় আজকাল ওই যে বললাম না একজন এসেছিল, তো ওনার সাথে কথা বলতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দেখুন বাড়িতে যখন একজন কেউ আসে তখন তার সাথে তো কথা বলতেই হয়, তাই না? এমন তো নয় যে উনি বসে আছেন আর আমি আমার মতো কাজ করব, এটা দেখতে খুবই বাজে লাগে। নিজের কাজে যতই দেরি হোক না কেন আমাকে কিন্তু হচ্ছে মানে আমাদের উচিত যে আসবে তার সাথে কথা বলা, আমার তো এটা মনে হয়। তো যাই হোক, সেই কাজ করতে গিয়েই কিন্তু আজকে আমার অনেকটা সকালবেলা দেরি হয়ে গেছে। ওই জন্য সকালবেলা কিন্তু ঘর দোরগুলো আমি গোছাতে পারিনি, মানে ঘর গোছাতে পারিনি বলতে এমনি গোছানো আছে, তবে বিছানাটা আমি ঠিক করে উঠতে পারিনি। তো এই যে আর ভাবছি জানো তো কম্বলটা এবার ঢুকিয়ে দেবো, কারণ হচ্ছে এখন তার এসি চালানো হচ্ছে না, বৃষ্টি সেই রকমভাবে হচ্ছে, তো গরমটা অতটা নেই। তো ভাবছি যে এই কম্বলটা ঢুকিয়ে দিলে পরে বিছানাটা অনেকটা হালকা হয়ে যাবে। আর আমরা 3জন মানুষ শুই, আর আমাদের এত বিছানা লাগে, মানে এত বালিশ লাগে, কারণ সবার একটা একটা করে পাশ বালিশ, মাথার বালিশ, আবার সবার আলাদা আলাদা ঢাকা, ওই জন্য কিন্তু প্রচুর মানে লেগেই যায়। তো এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, কারণ ঘরের বিছানা এমন একটা জিনিস ঘরে যেটা গোছানো না থাকলে দেখতে একদমই ভালো লাগে না। যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, ঘরে যতক্ষণ না বিছানা পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ঘর সাজানো গোছানো দেখে মনে হয় না। বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলে পারে তখন দেখবে ঘরটা দেখতে মানে আলাদা রকমই হয়ে যায়, ঘরের গেটআপ কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তো এদিকে বিছানা পরিষ্কার করে চলে এলাম হচ্ছে টেবিলটা গোছাতে, কারণ টেবিলে বইগুলো গোছানোই আছে, ওই জাস্ট একটু এলোমেলো হয়ে গেছিলো। তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি ভালো করে, কারণ দেখতে খারাপ লাগছে এলোমেলো হয়ে থাকলে, নিজেরই দেখতে খারাপ লাগে। তো ওই জন্য একটু গুছিয়ে নিলাম। তো চলো এবার এই ঘরটাও ভালো করে মুছে নিই। এই ঘরটা মুছে নিলে কিন্তু তারপরে হচ্ছে আজকে না মেশিনটা চালাবো একটু দেরিতে, কারণ অন্যদিন কি করি আমার স্নানের আগে মেশিনটা চালিয়ে দিই, আর তার জন্য কিন্তু আমার স্নান করতে অনেকটা লেট হয়ে যায়, মানে মেশিনটা ধরো প্রায় 40-45 মিনিট ধরে চলে। জানো তো তার উপর আবার কারেন্ট ছিল না সকাল থেকে, এখানে এই রকমই সমস্যা হচ্ছে, যেদিন কারেন্ট থাকছে তো হচ্ছে বৃষ্টি পড়ছে, আর যেদিন বৃষ্টি পড়ছে না রোদ উঠছে তো কারেন্ট থাকছে না। মানে আমি কখনোই সেই রকমভাবে জামা কাপড় কদিন থেকে কাচতেই পারছি না। সকাল সকাল একটু কাচতে দিলে যতক্ষণ রোদটা থাকে ততক্ষণে কিন্তু পুরো জামা কাপড়টা একবারে শুকিয়ে যায়, এতে কিন্তু বেশ জামা কাপড় নিয়ে অত মানে এদিক ওদিক করতে হয় না। তাছাড়া কিন্তু একবার মেলো আর একবার তোলো আবার মেলে দাও, কিন্তু এইসব করতে কিন্তু বড্ড অসুবিধা হয়। তো যাই হোক, কি আর করা যাবে, কারেন্ট যখন নেই তখন তো সেইভাবে অ্যাডজাস্ট করেই কাজ করতে হবে। তো এই যে আমার ঘর মোছা হয়ে মানে মুছতে মুছতে কিন্তু কারেন্টটা চলে এলো, তো ভাবলাম যে ঘরটা মুছে নিই, তারপরে একবারে নয় জামা কাপড়টা কাচতে বসাবো। তো এই যে আমার ডাইনিংটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেশ ভালো করে মোছাই হয়ে গেছে। আর আমি মুছতে নিলে না বেশ একটু ভালো করেই মুছি, যতক্ষণ না মানে একটা যদি চুলো থাকে সেটাকেও আমি টেনে টেনে সরিয়ে আনি, কারণ আমার খুব মানে খারাপ লাগে দেখতে ওই রকম করে মুছলে, যে অনেকে ছেড়ে ছেড়ে মোছা, আমার একদমই ভালো লাগে না ওইরকম মোছা। তো এই যে বাইরে বারান্দাটুকু বলি না, আমাদের একটা ছোট্ট বারান্দা আছে, মানে এটা আমাদের ঠিক না, এটা কমন আর কি, এন্ট্রেন্স যাই হোক। তো ওই যে ওপর দিয়ে সিঁড়ি যাচ্ছে, ওখানে কিন্তু যে আমাদের ল্যান্ডলর্ড সে থাকে। তো যাই হোক, এই যে এই বারান্দাটুকু মুছতেই হয়, কারণ বারান্দাটুকু না মুছলে না এর নোংরাগুলোই আমাদের ঘরে এসে ঢোকে। তো এই যে এদিকে ঘরে মোছার কাজটা তো শেষ হয়ে গেল, এবার চলে যায় জামা কাপড়গুলো কাচতে দিতে। তো মেশিনটা সেট করে দিলাম, আর দেখলাম যে আমাদের মশারিটা বেশ ভালো একটু গন্ধ করছে, মানে প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল মশারিটা কাচাই হয়নি। তো ভাবলাম যে মশারিটা আজকে একটু কেচে দিই, আজকে যখন একটু রোদ আছে, আর দেখলাম যে প্রায় 10:30 নাগাদই কারেন্টটাও চলে এলো। তো ওই জন্য কিন্তু একবারে মশারিটাও কাচতে বসিয়ে দিয়ে স্নানে চলে গেছি, আর আমার পুজোটাও হয়ে গেল।